প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে স্কুল মনোবিজ্ঞানের যে ইতিহাস জানছিলাম, ইতিহাসের প্রথম পার্টটা আমরা গত ক্লাসে পড়েছি। আজকে আমরা দ্বিতীয় পার্টটা শিখব। তো প্রথম পার্টে আমরা যেটা করেছিলাম যে কিভাবে সূচনা লগ্নে কিভাবে স্কুল সাইকোলজিটা আসলো, এবং এরপরে প্রথম বিশ্বযুদ্ধ বা বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো শুরুর আগে কিভাবে স্কুল মনোবিজ্ঞানটা ছিল, কতটুকু প্রোগ্রেস হয়েছিল সেটা নিয়ে আলোচনা করেছি। আমরা ইতিহাস জানছি, স্কুল মনোবিজ্ঞানের ইতিহাসকে 4টা ভাগে ভাগ করা হয়েছিল: সূচনা লগ্ন, এরপরে বিশ্বযুদ্ধের পূর্বের কি প্রোগ্রেস হয়েছিল, বিশ্বযুদ্ধের পরের কি প্রোগ্রেস হয়েছিল, এবং আধুনিক কালে কি প্রোগ্রেস হয়েছে সেটা নিয়ে। তো আমরা দুইটা পার্ট, প্রথম দুইটা পার্ট আলোচনা করেছি, আজকে পরের দুইটা পার্ট আলোচনা করব। তো আমরা বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের কি বিকাশ হয়েছিল সেটা আলোচনা করব। এটার সময়কাল হচ্ছে 1945 থেকে 1969 সালের মধ্যে কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা। তো এক্ষেত্রে বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের যে বিকাশটা হয়েছিল এটা খুবই কম বিকাশ হয়েছে, এবং যে স্কুল সাইকোলজিস্ট অর্থাৎ এরা যে স্কুল পেশাদারিত্বের দিক থেকে খুবই কম বিকাশ হয়। মানে যে সাইকোলজিকে যে যে পেশা হিসাবে নিয়েছে বা পেশা হিসেবে যে প্রোগ্রেস সেটা খুবই কম হয়। এবং 1942 সাল পর্যন্ত এটার কোনো তেমন কোনো নীতিমালাই তৈরি হয়নি যে পেশাদার একজন স্কুল সাইকোলজিস্ট হতে গেলে কি ধরনের নীতিমালা থাকবে, কি নীতি তাকে ফলো করতে হবে, সেগুলোর কোনো নীতিমালাই তখনো তৈরি হয় নাই। এবং তখন কিন্তু এপি এর 50 বছর পূর্ণ হয়ে গিয়েছে। এরপরেও এপিএ অর্থ হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, যে সবকিছু তত্ত্বাবধান করে, যে কার কতটুকু প্রোগ্রেস হলো যেগুলো উল্লেখ করে এবং সাইকোলজির উন্নয়নে কাজ করে। সেটা সেই প্রতিষ্ঠানটা হচ্ছে এপিএ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। তো সেই প্রতিষ্ঠানের 50 বছর পূর্ণ হয়ে গেলেও আমাদের সাইকোলজি, স্কুল মনোবিজ্ঞানের পেশাদারিত্বের দিক থেকে ততটা আগায় নাই 1945 সালের পরে। কিন্তু 1960 সালের দিকে আবার খুব ভালো প্রোগ্রেস শুরু হয়ে যায় তোমার স্কুল সাইকোলজির, ভালো প্রোগ্রেস হয়ে যায়। এবং তখন এই পেশাদারিত্বের প্রতীক, সাংগঠনিক পরিচয়, প্রবন্ধ, পেশাদারিত্বের স্বীকৃতি, সনদপত্র কিভাবে নিতে হবে সেগুলো ব্যাপারে সে বেশ প্রসার লাভ করে। মানে তখনও স্বীকৃতি পায় নাই, কিন্তু সেই ব্যাপারে কাজ শুরু হয়ে যায়। এবং 1960 সালের মধ্যবর্তী সময় থেকে বিবর্তনটা অনেক দ্রুত গতিতে আসে। তো সেটারই প্রথম ধাপটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বিকাশ কতটুকু হয়েছিল সেটা। এটা 1945 সালের দিকে এপিএ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এক্ষেত্রে এটা তখন একটা তখনকার সময়ে আরো ছোট ছোট স্কুল সাইকোলজি নিয়ে সংগঠন হয়, যেটা হচ্ছে এএএপি, তারপরে অন্য অন্য ছোট ছোট সংগঠন স্কুল সাইকোলজির। সেই সংগঠনগুলো এপি এর সাথে যুক্ত হয়ে যায় কত সালে? 1945 সালে এপি এর সঙ্গে যুক্ত হয়ে একটা বড় সংগঠন হয়ে যায়, এবং এর মধ্যে তোমার স্কুল সাইকোলজিটাও থেকে যায়। তখন এপি এর 19টা বিভাগ হয়, যার মধ্যে বিদ্যালয় মনোবিজ্ঞান নতুন বিভাগ হিসাবে প্রতিষ্ঠিত হয়। তখন এপিএ তে নতুন বিভাগ হিসাবে চালু হয়। এরপরে ফাজার 1993 তে একটা গবেষণা করে, সেই সময়ে যখন হচ্ছে এপিএ এর সঙ্গে অন্য অন্য ছোট সংগঠনগুলো সংযুক্ত হয়ে যায়, তখন একটা গবেষণা করে। উনি দেখেন যে শুরুর দিকে বিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগ হিসাবে খুবই দুর্বল ছিল, আর কারণ হিসাবে বলা যায় এখানে সদস্য সংখ্যা ছিল খুবই কম। আর এই তখন সময়ে কোনো সাময়িকী বা গবেষণার দিক থেকেও স্কুল মনোবিজ্ঞান অবদান রাখতে পারে নাই। তখন যে সাময়িকী গবেষণা বের হতো সেগুলো কাউন্সিলিং মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান এটার উপরে ভিত্তি করে। এবং ওই সাময়িকীতেই স্কুল মনোবিজ্ঞানীরা যে কয়জন ছিল তারা ওদের সাময়িকীতেই লিখতো। ওদের নিজস্ব কোনো স্কুল বিদ্যালয় মনোবিজ্ঞানের নিজস্ব কোনো সাময়িকী তখনও আসে নাই।
এরপর 1968 সাল পর্যন্ত আমেরিকান বোর্ড অফ প্রফেশনাল সাইকোলজি এর অধীনে কোনো ডিপ্লোমা ডিগ্রি প্রদান করতে পারেনি, এবং যে স্কুল মনোবিজ্ঞানী হতে হলে যে শিক্ষাটা নিবে সেই শিক্ষার স্বীকৃতি তখনো হয়নি 1968 সাল পর্যন্ত, মানে যে ডিপ্লোমা ডিগ্রিটা দেওয়া হয় সেই ডিগ্রিটা তখনো আসে নাই। এরপর এই প্রথম দিকে বিদ্যালয় মনোবিজ্ঞানের শুরুর দিকে কি কি সফলতা ছিল সেটা আমরা এখন জানবো। সফলতার মধ্যে ছিল যে 1943 সালে প্রথম আলাদা প্রদেশ ভিত্তিক বিদ্যালয় মনোবিজ্ঞান সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই 1943 সালের দিকে প্রদেশ, তখন নিউ ইয়র্কে মানে ইউএসএ, আমেরিকাতে যে প্রদেশ ছিল সেই প্রদেশে তো আলাদা আলাদা করে বিদ্যালয় মনোবিজ্ঞানের বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠিত হতে থাকে 1943 সালে। এরপর 1953 সালে এপিএ নীতিমালা প্রণয়ন করে। প্রথম দিকে যে এপি এর নীতিমালা তখন মানে প্রথম দিকে বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এপিএল বিদ্যালয় মনোবিজ্ঞান নিয়ে কোনো নীতিমালা তৈরি করেনি, পরে 1953 সালে এপিএ নীতিমালা প্রণয়ন করে। এবং এরপর থেকে সদস্য সংখ্যা, বিদ্যালয় মনোবিজ্ঞানের সদস্য সংখ্যা, মনোবিজ্ঞানীদের সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এরপর 1954 সালে থায়ার কনফারেন্সটা হয়। এই কনফারেন্সটাই বিদ্যালয় মনোবিজ্ঞানকে বিশাল বড় সফলতা এনে দেয়। এই কনফারেন্সের উপরেই নির্ভর করে তৈরি হয় সাময়িকী, আরো বিভিন্ন গবেষণা এই কনফারেন্সের উপরেই নির্ভর করে হয়। আমরা থায়ার কনফারেন্সের সফলতা পরবর্তীতে জানবো। এরপরে 1969 সালে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্কুল সাইকোলজি এনএএসপি তৈরি হয়। স্কুল সাইকোলজির যে প্রথম সংগঠনটা সেটা 1969 সালে তৈরি হয়। এটার নাম হলো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্কুল সাইকোলজি। তোমাদের অ্যাব্রিভিয়েশন গুলো জানতে হবে কারণ এগুলো শর্ট কোশ্চেনে আসবে। একই বছরে এই এনএএসপির নাম পরিবর্তন করে রাখা হয় স্কুল সাইকোলজি। পরে আবার এনএএসপি নাম নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে পরের বছরে নাম পরিবর্তন করে স্কুল সাইকোলজি রাখা হয়। এরপরে আমাদের কি কি প্রবন্ধের বিকাশ হলো, এই পর্বে প্রবন্ধের বিকাশ সম্পর্কে আলোচনা করব এবং থায়ার কনফারেন্সের সফলতা কি কি হলো সেটা আমরা জানবো। এই থায়ার কনফারেন্সের সফলতার মধ্যে প্রথম যে সফলতাটা সেটা হচ্ছে সাইকোলজি থেকে জার্নাল বের হওয়া শুরু হলো। এটা শুরু হলো নাম কি হয়ে, জার্নাল অফ কনসাল্টিং সাইকোলজি। বিদ্যালয় মনোবিজ্ঞানের কাজকে লক্ষ্য করে লেখা হয় এবং এটা নিয়ে গবেষণা করেন হচ্ছে সাইমন্ড 1942-তে। উনি গবেষণা করে দেখেন যে জার্নাল অফ কনসাল্টিং সাইকোলজি বিদ্যালয় মনোবিজ্ঞানের উদ্দেশ্যেই লেখা হয় এবং এটাই প্রথম জার্নাল। এরপর 1953 সালে জার্নাল অফ স্কুল সাইকোলজি প্রকাশ করা হয়। এরপর 1964 সালে সাইকোলজি ইন স্কুলস প্রকাশ করা হয়। এরপরে বিদ্যালয় মনোবিজ্ঞান নিজস্ব সাময়িকী পায়। মানে এই সাময়িকীগুলো প্রকাশ করার পরে বিদ্যালয় মনোবিজ্ঞানী তার নিজস্ব সাময়িকী পায়। এটা গবেষণা করেন হচ্ছে কে, ফাজান 1986-এ। এই গবেষণাটা করে তোমাদের প্রত্যেকটা স্কুল মনোবিজ্ঞানের যে কথাগুলো আছে সেগুলো সব গবেষণা নির্ভর এবং গবেষকের নাম উল্লেখ করতে হবে। আমি অনেকগুলো গবেষকের নাম উল্লেখ করি নাই, কিন্তু তোমরা বই দেখে নিয়ে গবেষকের নামটা দিয়ে দিবে। এরপর 1960 সালে বিদ্যালয়ে মনোবিজ্ঞান ভিত্তিক বেশ কিছু বই প্রকাশিত হয়। প্রথম দিকে থায়ার জার্নাল প্রকাশিত হয়। এই থায়ার কনফারেন্সের পরেই কিন্তু এইগুলো সব হতে থাকে। এই কনফারেন্সটা আমাদের বিদ্যালয় মনোবিজ্ঞানের বিশাল বড় সফলতা এনে দেয় এবং 1960 সালে ওই সাময়িকীর পরে বই প্রকাশিত হয়। এরপরে প্রশিক্ষণে কি ডেভেলপমেন্ট হয়, বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের বিকাশে প্রশিক্ষণের কি ডেভেলপমেন্ট হয় সেটা আমরা জানবো। এক্ষেত্রে ওই থায়ার কনফারেন্স ওইটার কারণে প্রশিক্ষণেরও ডেভেলপ হয়। জার্নাল তো বিকাশ হলোই, তারপর প্রশিক্ষণেরও শুরু হয়ে যায়। 18টা প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়। এর আগে বিদ্যালয় মনোবিজ্ঞানের কোনো প্রশিক্ষণ কর্মসূচি ছিল না। এরপর 1970 সালের মধ্যে তা 100-তে রূপান্তরিত হয়। প্রথমে 18টা প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়, তারপরে 70 সালের মধ্যে 100টা কর্মসূচি চালু হয়। এরপর 1971 সাল পর্যন্ত এপিও স্বীকৃতি কর্মসূচি ছিল না। এই যে কর্মসূচিগুলো প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হলো সেগুলোকে এপিএ স্বীকৃতি দেয়নি কত সাল পর্যন্ত, 1971 সাল পর্যন্ত।
এরপরে 16টি বিভাগের তত্ত্বাবধানে সম্পূর্ণ হতো। এই যে এপিএ স্বীকৃতি না দিলেও এই যে প্রশিক্ষণগুলো হতো, সেই প্রশিক্ষণগুলো তদারকি করার জন্য ছিল 16টা বিভাগ। 16টা বিভিন্ন বিভাগ এই প্রশিক্ষণগুলো তদারকি করতো, বিদ্যালয় মনোবিজ্ঞানের বিভিন্ন প্রশিক্ষণ তদারকি করতো। মিসিসিপি নদীর পূর্বাঞ্চলে প্রশিক্ষণপ্রাপ্ত 3000 বিদ্যালয় মনোবিজ্ঞানী তৈরি হয়। এই সময়ে তোমার ওই মিসিসিপি নদীর পূর্বাঞ্চলে 3000 বিদ্যালয় মনোবিজ্ঞানী তৈরি হয়, মানে বেশ কিছু বিদ্যালয় মনোবিজ্ঞানী তৈরি হয় এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করার ফলশ্রুতিতে। এরপরে সনদ এবং স্বীকৃতির বিকাশ হয়। বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কিছু সনদ এবং স্বীকৃতির বিকাশ হয়, সেটা আমরা জানবো। এক্ষেত্রে প্রদেশ ভিত্তিক বিদ্যালয় মনোবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পাওয়া হয়। তোমরা জানো যে নিউ ইয়র্কে প্রথম প্রদেশ ভিত্তিক বিদ্যালয় মনোবিজ্ঞানী শুরু হয় এবং বিভিন্ন প্রদেশে শুরু হয়ে যায়। প্রথমে যে প্রদেশগুলোতে বিদ্যালয় মনোবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পায় সেগুলো হচ্ছে নিউ ইয়র্ক এবং পেনসিলভেনিয়ায়। একদম প্রথম হচ্ছে নিউ ইয়র্ক এবং পেনসিলভেনিয়ায় বিদ্যালয় মনোবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পায়। এরপর 1940 সালের মধ্যে 13টি প্রদেশে আরো বিদ্যালয় মনোবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পায় এবং 1960 সালের মধ্যে 23টি প্রদেশে, এগুলো কিন্তু সব ইউএসএ তেই শুরু হয়। হ্যাঁ, ইউএসএ তে 23টি প্রদেশের মধ্যে বিদ্যালয় মনোবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর স্নাতক এবং স্নাতকোত্তর উভয় ডিগ্রিধারীদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। যারা হচ্ছে বিদ্যালয় মনোবিজ্ঞানে স্নাতক করেছে এবং যারা পোস্ট গ্রাজুয়েশন করেছে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। এরপর 1945 সালে স্টেট বোর্ড অফ এক্সামিনার ইন সাইকোলজি প্রথম বিদ্যালয় মনোবিজ্ঞানীদের স্বীকৃতি দেয়। হ্যাঁ, তারপরে কি করে 1945 সালে একটা সাইকোলজির একটা সংস্থা ঠিক না, এটা হচ্ছে স্টেট বোর্ড অফ এক্সামিনার, মানে তারা পরীক্ষণ করে কাদেরকে বিদ্যালয় মনোবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিবে, সেই ধরনের একটা সংস্থা। তো এরা হচ্ছে বিদ্যালয় মনোবিজ্ঞানীদের স্বীকৃতি দেয়। এরপর পিএইচডি ধারী নয় এমন বিদ্যালয় মনোবিজ্ঞানীদের স্কুল সাইকোলজিক্যাল এক্সামিনার বা অ্যাসোসিয়েট স্কুল সাইকোলজিস্ট বলা হয়। যারা পিএইচডি ধারী নয় তাদেরকে বলা হয় যে স্কুল সাইকোলজিক্যাল এক্সামিনার বা অ্যাসোসিয়েট স্কুল সাইকোলজিস্ট। তাদেরকে স্কুল সাইকোলজিস্ট বলা হতো না। তাহলে স্কুল সাইকোলজিস্ট হতে গেলে তখন অবশ্যই পিএইচডি ধারী হতে হবে। এই এতটুকু সনদ ও স্বীকৃতির বিকাশ হয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। এরপরে অনুশীলন কর্মসূচি 1940 থেকে 1970 সাল পর্যন্ত যে প্র্যাকটিস গুলো হয়, বিদ্যালয় মনোবিজ্ঞানের যে প্র্যাকটিস গুলো হয় সেগুলো আমরা জানবো। এই প্র্যাকটিস গুলো করেন কার্ল রজার্স, ফ্রিটস পার্লস, আলবার্ট এলিস। ওরা সাইকোডাইনামিক থিওরি, তোমরা পড়ে এসেছো মনোবিজ্ঞানে সাইকোডাইনামিক থিওরি পড়ে এসেছো, ওই সাইকোডাইনামিক থিওরির উপর বেসিস করে বিদ্যালয় মনোবিজ্ঞানী হিসেবে প্র্যাকটিস শুরু করে। আর এখানে আরো কিছু আছে, তারপর স্কিনারের বিহেভিয়ার সাইকোলজিস্ট, বিহেভিয়ার থিওরি যা স্কিনার দিয়েছিল, ওই বিহেভিয়ার থিওরির উপরে ভিত্তি করে প্র্যাকটিস শুরু করে বিদ্যালয় মনোবিজ্ঞানীরা। এই সাইকোডাইনামিক থিওরি এবং বিহেভিয়ার থিওরি এইটার উপরে ভিত্তি করে ওরা প্র্যাকটিস শুরু করে। এরপর 1960 সালে মানসিক সমস্যাগ্রস্ত শিশুদের শিক্ষা ব্যবস্থাকে সরকারিভাবে অনুমোদন পায়। হ্যাঁ, যে মানসিক সমস্যাগ্রস্ত যারা আছে তাদেরকে যদি স্কুল সাইকোলজিস্টরা শিক্ষা দেয় তাহলে অবশ্যই তাদের ইমপ্রুভ হবে, এই কথা সরকার বুঝতে পারে এবং তাদেরকে এই শিক্ষা ব্যবস্থাকে সরকারিভাবে অনুমোদন দেয়। এরপর কমিউনিটি মেন্টাল হেলথ অ্যাক্ট 1963 এটা পাশ হয়। এই অ্যাক্টটা প্রথম পাশ হয় 1963 সালে। এটাই কিন্তু প্রথম অ্যাক্ট বিদ্যালয় মনোবিজ্ঞানীদের। এখানে কি করতে হচ্ছে, বিশেষ শিক্ষায় থেরাপি প্রদান করা হয়। হ্যাঁ, বিশেষ শিক্ষা কাদের দেওয়া হয়, যারা হচ্ছে একটু অনগ্রসর, যাদের আইকিউ একটু কম, তাদের ক্ষেত্রে বিশেষ শিক্ষা এবং সেই বিশেষ শিক্ষার কোন থেরাপি দেওয়া হবে, বিহেভিয়ার থেরাপি না সাইকোডাইনামিক থেরাপি বা কোন থেরাপি দিতে হবে, সেই থেরাপি অনুসারে বিশেষ শিক্ষা প্রদান করা হয়। এ সময়ে বিশেষ শিক্ষায় অন্তর্ভুক্ত শিশুর সংখ্যা ছিল 3100, প্রথম দিকে ছিল 3100, এরপরে 2 মিলিয়নে পৌঁছায় যায়, মানে এটা খুব জনপ্রিয়তা লাভ করে। এরপর 1950 সালের শেষের দিকে প্রায় 5000 পেশাদার বিদ্যালয় মনোবিজ্ঞানী কর্ম থাকে। তাহলে এটা তখন ছিল 3000, এরপরে আরো 2000 বৃদ্ধি পেয়ে 1950 সালের শেষের দিকে পেশাদার বিদ্যালয় মনোবিজ্ঞানী হলো প্রায় 5000।
শিশুদের সঠিক শিক্ষাদান, সমস্যা প্রতিরোধে হস্তক্ষেপ, পরামর্শ প্রদান করার জন্য বিদ্যালয় মনোবিজ্ঞানী নিযুক্ত হয়। পরিবার, পিতামাতা তাদের উপরে ভরসা করতে শুরু করে, হ্যাঁ, যে না আসলেই বিদ্যালয় মনোবিজ্ঞানীর প্রয়োজন আছে এবং এতে আমার শিশু অনেক লাভবান হচ্ছে। এবং তাদেরকে কিভাবে সঠিকভাবে শিক্ষা দিতে হবে, কিভাবে কোন বিপদে কি পরামর্শ দিতে হবে, কিভাবে একজন অনগ্রসর শিশুকে উন্নতি করা যাবে, সেই সকল বিষয়ে বিদ্যালয় মনোবিজ্ঞানী খুব ভালো পরামর্শ দিচ্ছিল। এবং পিতামাতা, শিক্ষক সবার কাছেই বিদ্যালয় মনোবিজ্ঞানী অনেক গ্রান্টেড হয়ে যাচ্ছিল। এই হচ্ছে আমাদের বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের এতটুকু বিকাশ হয়েছিল। এরপরে আমাদের লাস্ট কি বিকাশ হলো স্কুল সাইকোলজি, সেটা আমরা জানবো। এটা হচ্ছে আধুনিক পেশাগত যুগ, বর্তমানে যেটা চলছে আর কি। তো এক্ষেত্রে সাংগঠনিক যে বিকাশগুলো হয়েছিল, এখানে বেশ কিছু বিকাশ হয়। যেমন জাতীয় প্রদেশ পর্যায়ে সংগঠন তৈরি করা, পূর্ণাঙ্গ পেশাদারিত্বের স্বীকৃতি অর্জন করা, প্রতিবন্ধীদের বিভিন্ন অ্যাক্ট, প্রতিবন্ধীদের কিভাবে শিক্ষা ব্যবস্থা চালু করা যায় এবং তাদেরকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, তারপর ঝুঁকিপূর্ণ শিশুদের কিভাবে শনাক্ত করা যায় এবং তাদেরকে কিভাবে শিক্ষার ক্ষেত্রে অগ্রসর করা যায়, তারপরে মেয়েদের কিভাবে বিদ্যালয় মনোবিজ্ঞানে সংযুক্ত করা যায়, কিভাবে বিদ্যালয় মনোবিজ্ঞানী হিসাবে মেয়েদেরকে আরো আগায় নেওয়া যায়, এই সকল দিকগুলো এই আধুনিক পেশাগত যুগে হয়। তো এখানে আমরা এখন বিস্তারিত জানবো যে সাংগঠনিক বিকাশ কি কি হয়েছে। এক্ষেত্রে তোমার এনএএসপি, এটা একটা সংগঠন। এই সংগঠনে তোমরা এনএএসপির অ্যাব্রিভিয়েশন আমি গত ক্লাসে দিয়ে দিয়েছি। এখানে 100 জন সদস্য ছিল বিদ্যালয় মনোবিজ্ঞানী হিসাবে। এই 100 জন থেকে তোমার হচ্ছে 2000 সালের মধ্যে এটা 21,000-এ যায়। মানে বিদ্যালয় মনোবিজ্ঞানীর সংখ্যা এই আধুনিক পেশাগত যুগে খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং এনএএসপির সদস্যভুক্ত হয় 2100 বিদ্যালয় মনোবিজ্ঞানী। এরপর 1970 থেকে 1980-র দিকে এটা ছিল অভ্যন্তরীণ অর্জনের যুগ। এক্ষেত্রে বেশ কিছু অর্জন হয়। এক্ষেত্রে বিদ্যালয় মনোবিজ্ঞানীদের নীতিমালা প্রণয়ন হয়, স্বীকৃতি অর্জন হয়, প্রশিক্ষণ প্রণয়ন হয় এবং প্রবন্ধ প্রকাশ হয়। মানে এই সময়টাতে বেশ অর্জন হয় বিদ্যালয় মনোবিজ্ঞানের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে এনএএসপি যে প্রতিষ্ঠানটা, সংস্থাটা ছিল বিদ্যালয় মনোবিজ্ঞানীদের যে সংস্থা, সেই সংস্থাটা প্রধান কার্যালয় এটা পরিবর্তন করে ওয়াশিংটন ডিসিতে নিয়ে আসা হয়। এটা ওয়াশিংটন ডিসিতে নিয়ে আসা হয় এই সময়ে। আর এক্ষেত্রে সম্মিলিত প্রশিক্ষণ কর্মসূচির স্বীকৃতি, জাতীয় সনদ প্রদান কর্মসূচি, এই ধরনের সাংগঠনিক বিকাশগুলো হতে থাকে। এরপরে সাংগঠনিক বিকাশের আরো কিছু ধাপ রয়েছে। সেগুলো হচ্ছে যে এপিএ তার প্রথম সনদ ভিত্তিক কর্মসূচি শুরু করেন ইউনিভার্সিটি অফ টেক্সাসে। হ্যাঁ, এপিএ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন প্রথম সনদ দেওয়া শুরু করে বিদ্যালয় মনোবিজ্ঞানীদের, এবং এটা ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে প্রথম শুরু করা হয় এই সনদ দেওয়া। তো এগুলো খুব ভালো করে শর্ট কোশ্চেন আসবে, এগুলো খুব ভালো করে মনে রাখবে। ইতিহাস তো অনেক কিছু মুখস্থ করতে হবে। আচ্ছা, 1990 সালের মধ্যে এর মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, প্রাদেশিক বিদ্যালয় মনোবিজ্ঞানীর সংখ্যাও গড়ে ওঠে। এরপরে এই এতটুকু পর্যন্ত 1990 সাল পর্যন্ত আমেরিকার মধ্যেই বিভিন্ন প্রদেশের মধ্যেই বিদ্যালয় মনোবিজ্ঞানীদের প্রসার ঘটছিল। প্রবন্ধের বিকাশ, সনদ কর্মসূচি, তারপর ট্রেনিং সব চলছিল আমেরিকার মধ্যে বিভিন্ন প্রদেশে। এরপরে 1990 সালের পর থেকেই এটা যুক্তরাষ্ট্রের বাইরে চলে আসে। হ্যাঁ, কানাডা এবং পাশে যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রেও চলে আসে এবং সেখানেও ওভাবে প্রদেশ ভিত্তিক মনোবিজ্ঞানী তৈরি হতে থাকে। এবং 1982 সালে আন্তর্জাতিক বিদ্যালয় মনোবিজ্ঞান সংস্থা গঠিত হয় এবং 1985 সালে কানাডিয়ান অ্যাসোসিয়েশন ফর স্কুল সাইকোলজি এই সংস্থাটি গঠিত হয়।
মানে এটার প্রসার দিন দিন বাড়তে থাকে, শুধু যুক্তরাষ্ট্রে না থেকে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আর এক্ষেত্রে প্রবন্ধের যে বিকাশ হয় সেক্ষেত্রে 200 থেকে 230টি প্রতিষ্ঠান স্নাতকোত্তর, বানানটা একটু ভুল হয়েছে, একটু ঠিক করে নিও, এবং ডক্টরাল পর্যায়ে ডিগ্রি প্রদান করে। হ্যাঁ, এখানে প্রথমে তো কয়েকটা মাত্র, নিউ ইয়র্কের কয়েকটা মাত্র প্রতিষ্ঠান এই ডিগ্রি প্রদান করছিল, কিন্তু এই সময়ে অনেক প্রতিষ্ঠান, 200 থেকে প্রায় 230টা প্রতিষ্ঠান এই ডক্টরেট ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি দিতে থাকে বিদ্যালয় মনোবিজ্ঞানীদের। মানে ওখানে কোর্স চালু হয়, বিদ্যালয় মনোবিজ্ঞানের কোর্স চালু হয় এবং ডিগ্রিও দিতে থাকে। এরপরে স্বীকৃতির বিকাশ 1970 সালের মধ্যে সব প্রদেশে স্টেট ডিপার্টমেন্ট অফ এডুকেশন এসডিএফ বিদ্যালয় ভিত্তিক পেশাদারদের স্বীকৃতি দেয়। তখন এই 1970 সালের মধ্যে এই যে এসডিপি আর একটা প্রতিষ্ঠান স্টেট ডিপার্টমেন্ট অফ এডুকেশন, এরা বলে যে না, বিদ্যালয় ভিত্তিক মনোবিজ্ঞানীদের দরকার আছে এবং এদের পেশাদারের স্বীকৃতি দেয়। এরপরে স্টেট বোর্ড অফ এক্সামিনার ইন সাইকোলজি বিদ্যালয়ের বাইরে পেশাদারদেরও স্বীকৃতি দেয়। হ্যাঁ, যা এক্ষেত্রে ডক্টরাল ডিগ্রি বাধ্যতামূলক ছিল। হ্যাঁ, বিদ্যালয়ের বাইরে যারা ছিল, যাদের স্নাতকোত্তর ডিগ্রি নাই, তাদের ক্ষেত্রে যারা হচ্ছে এই সংস্থার বাইরে ছিল, তাদেরকেও ডিগ্রি প্রদান করা বাধ্যতামূলক, তাদেরকেও পেশাদারের স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু তাদের ক্ষেত্রে ডিগ্রিটা বাধ্যতামূলক, ডক্টরেট ডিগ্রি বাধ্যতামূলক করা হয়। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে যারা যারা ওই বিদ্যালয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিল, তাদের ক্ষেত্রে শুধু স্নাতকোত্তর অথবা স্নাতক হলেই বিদ্যালয় মনোবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দেওয়া হতো। কিন্তু যারা ওই সংস্থার বাইরে ছিল, তাদের ক্ষেত্রে ডক্টরেট ডিগ্রি যদি বাইরে থেকে অর্জন করতো, তখন তাদেরকে পেশাদারের স্বীকৃতি দেওয়া হতো। এই দুই ক্ষেত্রে প্রশিক্ষণ কাজের পরিধি সীমার মধ্যেও পার্থক্য ছিল। এবং যারা ডক্টরেট ডিগ্রি অপ্রাতিষ্ঠানিক, মানে বিদ্যালয়ের বাইরে, তাদেরকে ডক্টরেট ডিগ্রি তারা তো বাধ্যতামূলক ছিল, এবং তাদের কাজের ক্ষেত্রটাও আলাদা ছিল, যে তাদের পরিধি দিয়ে দিয়েছিল যে এই 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 কাজ যদি তোমরা করো তাহলে তোমরা তোমাদের কাজ এইটুকু, মানে কাজের পরিধি সীমাবদ্ধ ছিল। এবং যারা ওই সংস্থার আন্ডারে ছিল, তাদের কাজের পরিধির কোনো সীমাবদ্ধতা ছিল না, তারা সব কাজই করতে পারতো। স্কুল ভিত্তিক বা কোনো বাচ্চাকে বাচ্চার পড়াশোনা ভিত্তিক সব কাজই, সব কাউন্সিলিংই করতে পারতো, কিন্তু অন্যরা তা পারতো না। তাদেরকে একটা সীমাবদ্ধ বা লিমিটেশন ছিল যে তোমরা এই কাজগুলোই করতে পারবে, এর বাইরের কাজগুলো করতে পারবে না। এরপরে অনুশীলন কর্মসূচি প্র্যাকটিসের ক্ষেত্রে 1970 সালে পেশাদারদের কাজ পদ্ধতি ভিত্তিক হওয়ার প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়, এবং তাদের কাজ কি ধরনের হবে, কোন সিস্টেম, কোন ওয়েতে তারা কাজগুলো করবে, সেগুলো সেগুলো লিপিবদ্ধ করে দেওয়া হয় যে এই পদ্ধতিতে তোমরা কাজগুলো করবে। এরপর বিদ্যালয় মনোবিজ্ঞানে সাংগঠনিক মনোবিজ্ঞান নীতি বেশ জনপ্রিয়তা লাভ করে, এবং বিদ্যালয় মনোবিজ্ঞানে যে সাংগঠনিক মনোবিজ্ঞানের আমাদের যে নীতি আছে, তোমরা সাংগঠনিক মনোবিজ্ঞান পড়েছো 4th ইয়ারে অথবা 3rd ইয়ারে, সেই সাংগঠনিক মনোবিজ্ঞানের নীতিগুলো খুব প্রয়োগ করা হয় বিদ্যালয় মনোবিজ্ঞানে, এবং এটা খুব জনপ্রিয়তা লাভ করে। এরপরে জাতীয় পর্যায়ে জরিপে দেখা যায় বিদ্যালয় মনোবিজ্ঞানীরা তাদের কাজের 2/3 সময় ব্যয় করে শিক্ষা সম্বলিত পরীক্ষা নেওয়া ও তার মূল্যায়ন করার মধ্যে। এবং পরবর্তীতে জরিপ করা হয়, যে তখন দেখা যায় যে বিদ্যালয় মনোবিজ্ঞানীরা তাদের সেই সময়টাই, মানে প্রথম দিকে, আধুনিক পেশাগত যুগের প্রথম দিকে, তারা বিভিন্ন শিক্ষা সম্বলিত পরীক্ষা নেওয়া এবং তার মূল্যায়ন করাতে বেশ জোর দেয়। মূল্যায়ন করাতে বেশি জোর দেয়। মানে কোনো একটা, ধরো কোনো একটা টেস্ট, বিনেসিমোর টেস্ট নিল, সেই টেস্ট নিয়ে বাচ্চাটার বুদ্ধি পরিমাপ করলো এবং তাকে মূল্যায়ন করলো যে সে এই পর্যায়ে আছে, তাকে এই স্কুলে দিতে হবে। এই ধরনের কাজগুলো তখন বিদ্যালয় মনোবিজ্ঞানীরা, বেশিরভাগ বিদ্যালয় মনোবিজ্ঞানী, 2/3 বিদ্যালয় মনোবিজ্ঞানী এই ধরনের কাজ করতো। এরপরে পরামর্শ দেওয়া, থেরাপি দেওয়া, শিশু গবেষণা মডেল তৈরি করা, তারপরে মূল্যায়ন করা, তারপরে আচরণবাদের বিভিন্ন নিয়ম প্রয়োগ করা, তারপরে তোমার কনসাল্টিং করা, কাউন্সিলিং করা, এই সকল কাজের সঙ্গে, এই সকল কাজ বিদ্যালয় মনোবিজ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে যায়, এবং বিদ্যালয় মনোবিজ্ঞান বেশ জনপ্রিয়তা লাভ করতে থাকে।
তো এভাবে আধুনিক মনোবিজ্ঞানটা আগাতে থাকে। এই এই তো আমাদের আজকে খুবই বিরক্তিকর একটা অধ্যায়, তোমার হচ্ছে হিস্ট্রি অফ স্কুল সাইকোলজি। তারপরেও তোমাদের পড়তে হবে, প্রশ্ন অবশ্যই আসবে হিস্ট্রি অফ স্কুল সাইকোলজি থেকে। গত বছর আসলেও আসবে, না আসলেও আসবে। সুতরাং যেভাবেই পারো হিস্ট্রি অফ স্কুল সাইকোলজি তোমরা নোটস করে পড়ে ফেলো। আমি খুবই সংক্ষিপ্ত ভাবে স্লাইডে উঠে গেছে, তোমাদের বইতে অনেক তথ্য আছে, সেগুলো তোমরা নিয়ে নোটস করে পড়ে ফেলো। এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের পড়ালাম। আর হচ্ছে তোমাদের তুমি তো পার্টিসিপেন্ট খুবই কম, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, আমাদের সময় আর বেশি নাই, আর বোধহয় 8 মিনিট মতো আছে। তো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, বা অন্য পড়াশোনার বাইরেও প্রশ্ন থাকলে বলতে পারো। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, কারণ হ্যাঁ, আমরা বলো। এই এই বছরের মানে অনার্স পাস করেছি, তো আমাদের ভর্তি কবে? ও, তুমি নিও। হ্যাঁ। ভর্তির তো এখনো কোনো নির্দেশনা ডিইউ থেকে আসে নাই, বুঝছো। আসলে তোমাদের অবশ্যই জানাই দিব। তোমরা ক্লাস করতে থাকো ওদের সঙ্গে, তোমাদের ভর্তি নিয়ে চিন্তা করতে হবে না। যখন ডিইউ থেকে পারমিশন আসবে তখনই তোমাদের ভর্তি নেওয়া হবে। না, আবার একটা নিউজে দেখলাম যে রেজাল্ট আউটের 3 মাস পরে, 3 মাসের মধ্যেই নাকি ভর্তি হতে হবে। যদি এই ধরনের নিয়ম থাকতো তাহলে ডিইউ অবশ্যই আমাদেরকে নোটিশ পাঠাতো। আমরা তো নিয়মিত কলেজে যাচ্ছি, আমাদের প্রায় প্রতিদিনই যেতে হতো, এখন সপ্তাহে মাসে 2 দিন করে দিয়েছে। আহ, তো হচ্ছে আমরা যাচ্ছি, আমরা নোটিশ গুলো ফলো করছি। আহ, এ ধরনের নোটিশ আসে নাই, আমরা নোটিশ হলেই আমরা গ্রুপে জানাই দিব সঙ্গে সঙ্গে। এটা নিয়ে জি ম্যাম। টেনশন করো না, হ্যাঁ। আচ্ছা। বই টই কি কিনছো স্কুল সাইকোলজি? বই যদিও কেনার না। মতো কিছু নাই, বই কেনার দরকার নাই। আমি যতটুকু পারি, আমি প্রথম দিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওদের যদি শেষ করে দিতে পারি, আমি মাস্টার্স এর ক্লাসগুলো তখন বেশি নিব। আর আমার ক্লাসগুলো আপাতত ফলো করতে থাকো, বই পরে এখন করোনার মধ্যে বাইরে না গিয়ে বই পরে দরকার হয় কিনো। আর আমি তো তোমাদের বই কিনেও খুব বেশি লাভ হবে না, কারণ তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে ইংলিশ থেকে বাংলা করতে হবে। এই স্কুল সাইকোলজিটাই শুধু বাংলায় ছিল, এই ইতিহাসটাই একটু মিল আছে, তাই ওখান বই থেকে নেওয়া হয়েছে। আর এছাড়া ইংলিশ বই আমরা ফলো করব, এবং ইংলিশ বই থেকে আমরা বাংলা করব, এবং সেটার কপি মাত্র 1 কপি আমার কাছে আছে, আমি তোমাদের কপিগুলো দিব। তো ক্লাসগুলো ফলো করো, আশা করি অসুবিধা হবে না। তোমরা তো অনেক দেরি, তোমাদের আগে আরেকটা ব্যাচ আছে। আর জি ম্যাম। পরীক্ষা যাদের শুরু হয়েছে তারা তো পরীক্ষা শেষ করতে পারলো না, তাদের পরীক্ষা হবে, তারপরে আবার আরেকটা ব্যাচের পরীক্ষা হবে, তারপরে তোমাদের। সুতরাং কোনো টেনশন করো না, অনেক নোটসও কালেক্ট করতে পারবা, বড় আপুরা। ম্যাম ওরা তো ভর্তি হতে পারে নাই। হ্যাঁ, ভর্তি নিয়ে টেনশনে আছে, অসুবিধা নেই, ভর্তির নোটিশ পেয়ে যাবা। ও ডিইউ বলে দিবে কখন ভর্তি হতে হবে, এই আর কি। বুঝছো জি ম্যাম। তো। আর কিছু প্রশ্ন আছে মেয়েরা? তোমরা অন্যদেরকে বলে দিও যে ক্লাসগুলো যেন ফলো করে। যদিও অনেক গ্যাপ হয়ে গিয়েছে, তোমরাও এটা হারাই ফেলছো, ফ্রিকোয়েন্সিটা জি হারাই ম্যাম। ফেলছো। আমি রেগুলার হওয়ার চেষ্টা করব, ওদেরকে একটু ক্লোজ করে নিয়ে তোমাদের দিকে রেগুলার হব, আশা করি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।